খোঁচা খাওয়া বাঘের মতো এই মুহূর্তে ইরান ঝাঁপিয়ে পড়েছে। তার কারণ বুঝতে পারছে যে পশ্চিম এশিয়ার যে ইরানের প্রভুত্ব, সেই প্রভুত্ব চলে গেলে হুতি বা হেজবুল্লাহ তাদের আর কিছুই থাকবে না। বিভিন্ন দেশে যে অবস্থানরত মার্কিন ঘাঁটিগুলো রয়েছে, সেনাবাহিনীর যে ঘাঁটি এবং যেখানে যেখানে তাদের বোমারু বিমানগুলো রয়েছে, তাকে নিশ্চিত টার্গেট করতে চলেছে ইরান। রাশিয়া তার নিজস্ব যে অস্ত্রশস্ত্র মজুদ ভাণ্ডার যা রয়েছে এবং তেলের যে অপর্যাপ্ত তার কাছে স্টক রয়েছে, সেটা দিয়ে সে গোটা বিশ্বকে বলা যায় তার যারা হচ্ছে তার অক্ষে যারা রয়েছে তাদেরকে সে খুশি রাখতে পারে। ইরানের থেকে যে তেল আসে হরমুজ প্রণালী দিয়ে, যেটা ইরানের সংসদে বলেছে যে হরমুজ প্রণালী বন্ধ করে দেবে, তাতে ভারতের নয়, আসলে হচ্ছে চীনের সবচেয়ে বেশি ক্ষতি হয়। আমেরিকা যেভাবে আর কি প্রভুত্ব বিস্তারের স্বার্থে যে কাজটা তারা করেছে, সেই কাজটা জানান দিয়ে যেহেতু করেছে, গোটা বিশ্ববাসী সেখানে স্তম্ভিত হলো। আজকে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। কেন একটা দেশ পক্ষ নেবে বা কি সাপেক্ষে পক্ষ নেবে, এটা বোঝা অত্যন্ত জরুরি। এখন ইসরায়েলে উত্থান যেভাবে ঘটেছে এবং যে সামরিক শক্তি তারা প্রয়োগ করেছে এবং যেভাবে পারমাণবিক শক্তিধর ইসরায়েল, গোটা বিশ্বের কাছে যার কোনো জবাবদিহি করার প্রশ্ন নেই পারমাণবিক প্রশ্নে, সেটা ইসরায়েলকে একটা অ্যাডভান্টেজিয়াস জায়গায় রেখেছে। ৩০০ বছরের অধিক একটি মসজিদে গিয়ে ক্ষেপণাস্ত্র আঘাত আনে। আমরা পরমাণু স্থাপনার দিকে তো আক্রমণ করেছি, ৩টে পরমাণু যারা আমরা ধুলোয় মিশিয়ে দিয়েছি, তাহলে কি মানব? ইরানও বলছে যে না, সেখান থেকে কোনো পরমাণু বিকিরণ হচ্ছে না। আমেরিকাও বলছে না, কোনো বিকিরণ কিন্তু হয়নি, অথচ আমরা ছবিতে দেখছি বড় বড় গর্ত হয়ে রয়েছে। খোঁচা খাওয়া বাঘের মতো এই মুহূর্তে ইরান ঝাঁপিয়ে পড়েছে। এতটাই সে আঘাতপ্রাপ্ত যে কারণে হচ্ছে গোটা পশ্চিম এশিয়া জুড়ে বিভিন্ন দেশে যে অবস্থানরত মার্কিন ঘাঁটিগুলো রয়েছে, সেনাবাহিনীর যে ঘাঁটি এবং যেখানে যেখানে তাদের বোমারু বিমানগুলো রয়েছে, তাকে নিশ্চিত টার্গেট করতে চলেছে ইরান। এবং ইরান দীর্ঘদিন ধরে যে প্রচেষ্টায় ছিল, একদিকে ইয়েমেনের হুতি, অন্যদিকে লেবাননের হেজবুল্লাহ, তার সাথে সিরিয়ায় যে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীগুলো রয়েছে, সেগুলোকে একযোগে তৈরি করে ইসরায়েলের বিরুদ্ধে আঘাত আনা। তার কারণ পশ্চিম এশিয়ার মধ্যে ইরানের যে প্রভুত্ব, ইরানের যে দাপট, পশ্চিম এশিয়ায় ইরান একদিকে আর অন্যদিকে সৌদি আরব। সৌদি আরবকে ক্রমাগত অক্সিজেন, প্রোটিন, ভিটামিন দিয়ে আমেরিকা এমনভাবে সৌদি আরবকে সে তৈরি করেছে যে সৌদি আরব এখন ইসলামের যেখান থেকে শুরুয়াত, সেই সৌদি আরবে এখন হচ্ছে সংস্কার চলছে। একদিকে ইসলাম, অন্যদিকে সংস্কার, এইভাবে পাশ্চাত্য সৌদি আরবকে গোটা বিশ্বের কাছে একটা গ্রহণযোগ্য দেশ হিসাবে তৈরি করে দিয়েছে। অন্যদিকে আমেরিকার রোশানলে থাকা ইরান কিন্তু পশ্চিম এশিয়ায় তার প্রভুত্ব রাখার জন্য সে বিভিন্ন জায়গায় প্রক্সি তৈরি করেছে, যে প্রক্সিগুলোকে একজোটে তৈরি করে ইসরায়েলকে আঘাত এনে একেবারে গুড়িয়ে দেওয়া দীর্ঘদিনের ইরানের স্বপ্ন। কিন্তু সেটা কখনো সেভাবে সফল হয়নি। ইয়েমেনের হুতিরা বিভিন্ন সময় তারা আক্রমণ হেনেছে ইসরায়েলের উপর। কখনো কখনো আমেরিকান যে পণ্যবাহী জাহাজ লোহিত সাগরের মধ্যে দিয়ে ব্যবসার জন্য যখন চলাচল করে, তাদের উপর আঘাত এনেছে, বা ব্রিটিশ জাহাজের উপর, সেখানেও আঘাত এনেছে। ইয়েমেনের হুতিরা বিচ্ছিন্নভাবে অনেক আক্রমণ হেনেছে এবং তারা অনেক শক্তিশালী, এবং ইসরায়েলের উপরও বিভিন্ন সময় মিসাইল অ্যাটাক হয় এবং ইসরায়েল তাতে অভ্যস্ত। অন্যদিকে হিজবুল্লাহ হুতি কখনো কি একসাথে ইরানের সমর্থন নিয়ে কখনো ইসরায়েলের উপর ঝাঁপিয়ে পড়তে পেরেছে?
চেষ্টা করেছে সবই বিচ্ছিন্নভাবে, কিন্তু কোনো চেষ্টাই ফলপ্রসূ হয়নি। কিন্তু হামাস, তাকেও তো তৈরি করেছে, অস্ত্র শস্ত্র দিয়ে সাহায্য করেছে হচ্ছে ইরান বিভিন্নভাবে। এবং হামাস যেভাবে আর কি ঘটনা শুরু করে গাজায়, সেই ঘটনা নিয়ে ইসরায়েল বা ইসরায়েলের হয়ে যারা সমর্থন দিচ্ছেন তারা প্রত্যেকেই বলেছেন হামাস যখন আক্রমণ করলো, নিরীহ ইহুদিদের নিয়ে চলে গেল, হতাহত করলো, সেই সময় বিশ্ববাসী চুপ ছিল। এটা সর্বৈব মিথ্যা। তার কারণ হ্যাশট্যাগ ইসরায়েল, আপরাইজিং ইসরায়েল, নানা রকমভাবে হ্যাশট্যাগ ক্যাম্পেনিংয়ে দেখা গেছে বিশ্বব্যাপী একটা ইসরায়েলের পক্ষে সমর্থন ছিল। কেউ হামাসের এই ধরনের জঙ্গি সন্ত্রাসী আক্রমণকে সমর্থন করেছে এমনটা কিন্তু নয়। এবং প্রত্যেক যে দেশগুলো রয়েছে যারা ইরানের পাশে দাঁড়িয়ে রয়েছে তারাও এই সময় বলেছিল যে একটা যাতে সংযম দেখাতে, কিন্তু এই সুযোগটা ইসরায়েলের কাছে এমনভাবে এসেছে এবং ইসরায়েল ৩ বছরের মধ্যেই গোটা পশ্চিম এশিয়ার মধ্যে সে সবচেয়ে বড় শক্তি হিসাবে আগামী দিনে আবির্ভূত হতে চলেছে। এবং ইরান ক্রমশ তার গ্রিপ হারাবে পশ্চিম এশিয়া থেকে, এটা বুঝতে পেরেছে। ইরানে কি শাসনতন্ত্র পরিবর্তন হবে? আমেরিকা এখনো পর্যন্ত জোর দিয়ে তারা বলেছে, পেন্টাগন থেকে যে প্রেস কনফারেন্স হয়েছে সে পেন্টাগনের কর্তা তিনি বলেছেন যে পশ্চিম এশিয়ায় ইরানের উপর তার শাসনতন্ত্রকে পরিবর্তন করার কোনো স্বপ্ন দেখে না আমেরিকা। তার লক্ষ্য শুধু পারমাণবিক বোমা বানাবার বিস্তার সে ঠেকাতে চায় এবং ইরান সে কাজটি করছে বলে ইরানকে সবক শেখানোর প্রয়োজনীয়তা ছিল এবং সে কাজটা তারা করেছে। অর্থাৎ যে খামেনির বিরুদ্ধে, আলী খামেনি জুনিয়রের বিরুদ্ধে যে তাকে সরিয়ে দিয়ে সেখানে ইরানে একটা পরিবর্তিত একটা সরকার, যে সরকার মোটামুটিভাবে বিধ্বস্ত ইরানকে পুনর্গঠন করতে পারবে এবং মোটামুটি সে আমেরিকার তাবে থাকবে, অন্তত কথায় কথায় তর্জনী তুলবে না, এমন একটা সরকারকে তলে তলে যে আমেরিকা চাইছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর ইসরায়েল তো পরিষ্কার, বেঞ্জামিন নেতানিয়াহু আগেই বলে দিয়েছিলেন, সেটা আমি আগে ভিডিওতেও বলেছি, যে ইরানের শাহীতন্ত্র অর্থাৎ রেজা শাহ পাহলভির পর যে সেখানে ইসলামিক শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে আলী খামেনি জুনিয়রের নেতৃত্বে, তিনি প্রধান ধর্মগুরু 1979 সালের পর, তাকে সরাসরিভাবে এই পৃথিবী থেকে সরিয়ে ফেলতে চায়। তিনি বাংকারে অবস্থান নিয়েছেন, যে কোনো মুহূর্তে যা কিছু হতে পারে। তিনি আত্মসমর্পণ তিনি করবেন এমনটা নয়, কিন্তু যে কোনোভাবে গুপ্ত আততায়ীর মাধ্যমে তাকে হত্যা করা হতে পারে, এমন সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। তার কারণ ইরানে সাম্প্রতিক সময় এবং তার আগেও দেখা গেছে যেভাবে প্রিসিশন অ্যাটাক হয়েছে, সেখানে একটা জিনিস খুব পরিষ্কার, ইরানের আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা, যে রেভলিউশনারি গার্ড যাদেরকে অত্যন্ত যত্নে তৈরি করা হয়েছিল, তাদের মধ্যে বসে আছে বিভীষণ, অর্থাৎ শস্যের মধ্যে ভূত বসে আছে এবং সেই ভূতেরা নানা রকমভাবে সিগন্যাল পাঠাচ্ছে বিভিন্ন নেতাদের সম্পর্কে, পরমাণু বিজ্ঞানীদের সম্পর্কে, এবং একটা একটা করে অনেক প্রিসিশন অ্যাটাকের মাধ্যমে তাদেরকে যেভাবে খতম করে দেওয়া হচ্ছে, তাতে বলা যায় যে খামেনির যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসের চিড় ধরেছে। তাই উত্তরসূরি হিসাবে তিনি তার নিজের ছেলেকেও পর্যন্ত রাখেননি। এমনই একটা অবস্থা, গোটা ইরান জুড়ে একটা অব্যবস্থার পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে। এবং ইসরায়েল এই সুযোগে উপর্যুপরি তারা যেভাবে মিসাইল আক্রমণ করছে, এটা অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক একটা পরিস্থিতি তৈরি করছে পশ্চিম এশিয়া জুড়ে, এবং ইরানও তা রিটালিয়েট করছে। কিন্তু যেটা বলছিলাম, ইরান এখন এই মুহূর্তে শেষ চেষ্টা করছে ইয়েমেনের হুতি এবং হিজবুল্লাহ এবং হামাসের যদি কিছু অবশিষ্টাংশ থাকে, সেটা একেবারেই খুব সংখ্যায় একদমই নগণ্য হয়ে গেছে, তাদেরকে একত্রিত করে ইরান একটা পাল্টা প্রত্যাঘাত করার চেষ্টা করছে। কিন্তু সফল কি আদৌ হবে? আমার ধারণা এই ক্ষেত্রে তাদের সফলতার চান্স খুবই কম। তারা চেষ্টা চালাচ্ছে বটে, শেষ চেষ্টা হিসাবে, তার কারণ বুঝতে পারছে যে পশ্চিম এশিয়ার যে ইরানের প্রভুত্ব, সেই প্রভুত্ব চলে গেলে হুতি বা হেজবুল্লাহ তাদের আর কিছুই থাকবে না।
এবং ইয়েমেন এই ক্ষেত্রে পুরোটাই হুতিরা সেখানে ইয়েমেনের সরকারকে কার্যত জিম্মি করে রেখেছে, যে কারণে হুতি হয়তো একটা স্ট্রাইক ব্যাক করার চেষ্টা করবে, কিন্তু লেবানন কোনোভাবেই হিজবুল্লাহকে তারা যদি ব্যবহারও করতে চায়, হিজবুল্লাহ শীর্ষ কমান্ডাররা সকলেই নিহত। সুতরাং হামাস এবং হিজবুল্লাহ এই ক্ষেত্রে মাইনাস হয়ে গেলে শুধু হুতিকে দিয়ে ইরান কতটুকুই বা কী করতে পারে। এমতো অবস্থায় আন্তর্জাতিক বিশ্বে তার আমেরিকার বিরুদ্ধে একটা অনেকেই বলছেন যে আন্তর্জাতিক আইন বা সীমা লঙ্ঘন করেছে, ইরান এই অভিযোগটা করেছে এবং রাষ্ট্রসংঘ ইরানের এই অভিযোগে সিলমোহর না দিলেও প্রত্যেকেই উদ্বিগ্ন হচ্ছে, বিশেষভাবে একটা কারণে তেলকে কেন্দ্র করে। তার কারণ ইসরায়েল যদি মাথাচাড়া দিয়ে ওঠে এবং তার সাথে সৌদি আরব, তাহলে আমেরিকা তো একেবারে জয় জয়কার। কিন্তু অন্যদিকে রাশিয়া তার নিজস্ব যে অস্ত্রশস্ত্র মজুদ ভাণ্ডার যা রয়েছে এবং তেলের যে অপর্যাপ্ত তার কাছে স্টক রয়েছে, সেটা দিয়ে সে গোটা বিশ্বকে বলা যায় তার যারা হচ্ছে তার অক্ষে যারা রয়েছে তাদেরকে সে খুশি রাখতে পারবে। কিন্তু সবচেয়ে বেশি সমস্যায় পড়বে চীন। অতীতেও দেখা গেছে এই ধরনের ক্রাইসিসে চীন কখনো খুব জোরালো সদর্থক কোনো ভূমিকা কখনোই পালন করেনি। সে নিজের দেশের স্বার্থ এবং ব্যবসায়িক স্বার্থকে অগ্রাধিকার দিতে গিয়ে আন্তর্জাতিক বিশ্বে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক এবং কূটনৈতিক স্তরে একটা বড় নেতৃত্ব দেওয়ার প্রশ্ন আসে, বা এমন কিছু অবস্থান নিতে হয় যে অবস্থানের মধ্যে দিয়ে একটা আন্তর্জাতিকতাবাদ প্রকাশ পায়, যে বিশ্বের বিভিন্ন নিপীড়িত দেশগুলো যারা খুবই কঠিন একটা সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে একটা বার্তা দেওয়া যায়। কিন্তু চীন এ কাজ কখনোই করে না। অন্তত দেং জিয়াওপিংয়ের পর থেকে চীনের শাসনতন্ত্রে যারা যারা এসেছেন তারা কেউ এই ধরনের কোনো পদক্ষেপ তারা নেননি। দেং জিয়াওপিং উত্তর চীন একটা বিরাট প্রগতি করে এবং সেই দেং জিয়াওপিং যাকে স্বয়ং মাও সেতুং বলেছিলেন ক্যাপিটালিস্ট রোডার, অর্থাৎ তিনি ক্যাপিটালিজমের দিকেই তিনি যাত্রা করতে চান, যাকে নিয়ে সেই সময় চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতে জোর বিতর্ক হয়েছিল। মাও পরবর্তী অধ্যায়ে দেং জিয়াওপিং যে সংস্কার করেছিলেন সেই সংস্কারে আজকে চীন ফলে ফুলে সমৃদ্ধ, তার প্রচুর সম্পদ সে করতে পেরেছে, দেশের জনগণকে সে মোটামুটিভাবে একটা শাসন শৃঙ্খলার মধ্যে সে বেঁধে রাখতে পেরেছে, যে কারণে তার অনেক প্রভূত বৈষয়িক উন্নতি হয়েছে। কিন্তু যদি আমরা আইডিওলজির জায়গা থেকে দাঁড়াই, চীন কখনোই কোনো শক্ত কোনো অবস্থান নেয়নি। ফলে চীনের কাছে এই মুহূর্তে ইরানের থেকে যে তেল আসে হরমুজ প্রণালী দিয়ে, যেটা ইরানের সংসদে বলেছে যে হরমুজ প্রণালী বন্ধ করে দেবে, তাতে ভারতের নয় আসলে হচ্ছে চীনের সবচেয়ে বেশি ক্ষতি হবে। চীনও ক্রুড অয়েল আমদানি করে, ভারতও করে। ভারত ইদানিং রাশিয়া থেকে ইউএই থেকে সবচেয়ে বেশি তারা তেল নিয়ে আসছে, ভেনেজুয়েলার থেকেও তেল নেয় ভারত। ফলে সে বিকল্প একটা রুট বার করে নিয়ে সে একদম আরব সাগর অবধি সে পৌঁছে যেতে পারে। হ্যাঁ, হরমুজ প্রণালীতে যদি ইরান সত্যিকারে সেখানে কোনো রকমভাবে বন্ধ করে দেয়, সে বন্ধ করে বেশি দিন বন্ধ করে রাখার মতো শক্তি কি তার আদৌ আছে? তাই এটা একটা ফাঁকা আওয়াজও হয়ে যেতে পারে, যেটা গোটা বিশ্বের কাছে যাতে একটা আলোচনার টেবিলে আসতে পারে, যাতে একটা শান্তি প্রক্রিয়া চালু হতে পারে, যেটা অত্যন্ত জরুরি। তার কারণ আমেরিকা যেভাবে আর কি প্রভুত্ব বিস্তারের স্বার্থে যে কাজটা তারা করেছে, সেই কাজটা জানান দিয়ে যেহেতু করেছে, গোটা বিশ্ববাসী সেখানে স্তম্ভিত হলো। জোরালো কোনো তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার মতো শক্তি এই মুহূর্তে নেই। চীনের যে শক্তি আছে সেই শক্তি তারা নিজের স্বার্থে ব্যবহার করে। বাকি রইল রাশিয়া তারা বলেছিলেন যে যদি আমেরিকা ইসরায়েল এবং ইরানের যুদ্ধে প্রবেশ করে তাহলে তারাও থেমে থাকবে না। আমেরিকা সেই প্রক্রিয়া চালু করেছে। ভ্লাদিমির পুতিনকে প্রশ্ন করা হয়েছিল যে এই ক্ষেত্রে তারা কি করবে, কেন শক্তপোক্তভাবে ইরানকে কোনো তোরা জবাব দিতে পারল না। সেই ক্ষেত্রে ভ্লাদিমির পুতিন বলেছেন যে ইসরায়েলে 10 লক্ষ ইহুদি আছেন। এটা ঠিক কথা। সোভিয়েত ইউনিয়ন যখন ছিল, সোভিয়েত ইউনিয়নের গঠনের ক্ষেত্রে বহু জিউ বা ইহুদিরাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। বহু সোভিয়েত ইউনিয়নে বহু বিজ্ঞানী যারা পরমাণু বম থেকে শুরু করে
মহাকাশের গবেষণার ক্ষেত্রে যে বিস্ময়কর অগ্রগতি সাবেক সোভিয়েত ইউনিয়ন দেখেছিল, তার মধ্যে একটা বড় সংখ্যক ছিল ইহুদি। বিশেষ করে ইহুদিরা গবেষণাগারে রীতিমতো দাপিয়ে বেরিয়েছে। তারা যখন 1948 সালের পর অনেকেই ইসরায়েলে এসে থেকেছেন, তারা অভিবাসী হিসাবে থেকেছেন, তারা ইহুদি অনেকে আছেন এবং তারা তার মাতৃভাষা হচ্ছে রাশিয়ান, আর এই প্রসঙ্গটাই তুলেছেন। এটা অনেকের ক্ষেত্রে অজানা ছিল, কিন্তু যদি অতীতের ইতিহাস যারা পর্যালোচনা করেন তাদের কাছে এটা নতুনত্ব নয়। যে কারণে এই 10 লক্ষ ইহুদি এবং আরও যারা রয়েছেন, সেখানে 20 লক্ষের মতো মুসলমান রয়েছেন যারা ইসরায়েলের মধ্যে রয়েছেন, এবং এই যে 70 লক্ষ বাকি যারা রয়েছেন ইহুদি, তাদের এই সমস্ত স্বার্থের কথা ভেবে এই 10 লক্ষের কথা বলে রাশিয়া কোনোভাবে সেখানে একটা আক্রমণ তারা আনবে ইসরায়েলের বিরুদ্ধে, সেটা তারা কখনো ভাবনা চিন্তার মধ্যে আনেনি। সেটা স্পষ্টভাবে ব্যক্ত করে দিয়েছেন ভ্লাদিমির পুতিন। এমনকি এও বলেছেন যে রাশিয়ার যে চেচেন অঞ্চল রয়েছে, সেই অঞ্চলে যে মুসলমান যারা জনবসতি রয়েছে, টোটাল রাশিয়ার যে জনসংখ্যা তার 15%, তাদের স্বার্থের কথা চিন্তা করেও তারা কখনো ইসলামিক দুনিয়াতে কখনো এমন কোনো প্রত্যাঘাত বা এমন কোনো অভিঘাত তৈরি করতে চায় না যেটা তাদের দেশের মধ্যে একটা ভুল বোঝাবুঝির পরিস্থিতি তৈরি হতে পারে। এটা হচ্ছে রাশিয়ার আভ্যন্তরীণ অবস্থা। ভূ রাজনীতিতে আজকে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। কেন একটা দেশ পক্ষ নেবে বা কী সাপেক্ষে পক্ষ নেবে, এটা বোঝা অত্যন্ত জরুরি। তাহলে ইরানের কাছে এখন আর কি অপশানস? ইরানের কাছে অপশানস, সে হয়তো বিচ্ছিন্নভাবে আক্রমণ করতে চাইবে। সে বিভিন্ন ক্ষেত্রে যেখানে যেখানে বেসগুলো রয়েছে, পশ্চিম এশিয়ায় আমেরিকান যে বেসগুলো রয়েছে, তাকে সে টার্গেট করবে, এটা নিশ্চিত করে বলা যায়। যে কারণে আমেরিকা বিভিন্ন ক্ষেত্রে তাদের নাগরিকদের এবং সেনাবাহিনীকে সতর্ক করে দিয়েছে বিভিন্ন দেশে বা বিভিন্ন জায়গায় ভ্রমণের ক্ষেত্রে। এই ধরনের লোন উলফ অ্যাটাকও হতে পারে, বা হচ্ছে একদম সরাসরি ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ আনতে পারে ইরান, বিশেষ করে পশ্চিম এশিয়ায় আমেরিকান বেসগুলোতে। আগামী 48-72 ঘন্টা কিন্তু সেই সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে। অন্যদিক থেকে কূটনৈতিক চ্যানেল শুরু হয়েছে, প্রত্যেক দেশ তারা কিছু বলতে চাইছে, বিশেষ করে যে সমস্ত উন্নত দেশগুলো, তারা বলতে চাইছে এটাই যে আমেরিকাকে কোথাও একটা জায়গায় রেস্ট্রেইন করার যেমন প্রশ্ন রয়েছে, এবং পশ্চিম এশিয়ায় ইসরায়েলকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি কিভাবে সমস্যার সমাধান হবে। এ সমস্যার সমাধান এখন বহু দূর কি বাত হয়ে গেছে। তার কারণ ইসরায়েল এবং প্যালেস্টাইন দ্বিরাষ্ট্র, সেই দ্বিরাষ্ট্রের যে দাবি, যেটা একসময় খুব জোরালো হয়েছিল, সেটা ক্রমশ অনেক পেছনে চলে গেছে। এখন ইসরায়েলে উত্থান যেভাবে ঘটেছে এবং যে সামরিক শক্তি তারা প্রয়োগ করেছে এবং যেভাবে পারমাণবিক শক্তিধর ইসরায়েল, গোটা বিশ্বের কাছে যার কোনো জবাবদিহি করার প্রশ্ন নেই পারমাণবিক প্রশ্নে, সেটা ইসরায়েলকে একটা অ্যাডভান্টেজিয়াস জায়গায় রেখেছে। পক্ষান্তরে ইরান কি করছে না করছে, পশ্চিমা বিশ্বের এক সতর্ক নজর সেখানে রয়েছে এবং তা নিষেধাজ্ঞা দিয়ে রাখা আছে। তৎসত্ত্বেও ইরান যেভাবে নিজের পায়ে দাঁড়াচ্ছিল, এটা গোটা পৃথিবীতে ইরানের সাপেক্ষে অনেক জনমত তৈরি করেছে। কিন্তু বিচ্ছিন্ন জনমত বা বিভিন্ন বড় বড় রাষ্ট্রগুলোর যে অবস্থান, তাদের নিজের দেশের জনগণের জনবিন্যাসকে কেন্দ্র করে, এটা গুরুত্বপূর্ণ এবং এটাই বোঝা দরকার। আমি বারে বারে বিভিন্ন সময় খুব বিভিন্ন ডেটা বা তথ্য দিয়ে বোঝানোর চেষ্টা করি যে আগামী সময়ে জল এবং জনসংখ্যা যে কোনো দেশের কাছে যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে পারে। পশ্চিম এশিয়ায় এখন সেরকমই পরিস্থিতি। আপনি জনসংখ্যার দিকটায় দেখুন, যেভাবে আর কি ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে, যেভাবে আক্রান্ত হচ্ছেন বিভিন্ন মানুষ, বিভিন্ন দেশে যে সমস্ত প্রবাসী ইরানিরা রয়েছেন, তারা অত্যন্ত দুঃখের মধ্যে এবং আশঙ্কার মধ্যে রয়েছেন যে কখনো যদি কোনো ক্ষেপণাস্ত্র ভুল করে তাদের বাড়িতে আছড়ে পড়ে, তাহলে সকলে প্রাণ হারাবে। এরকম ঘটনা ঘটেছে। ইসরায়েল অভিযোগ করেছে, ইসরায়েলের যে অভিযোগ ছিল যে সেখানে আল আকসা শহরে একটি প্রায় 300 বছরের অধিক একটি মসজিদে গিয়ে ক্ষেপণাস্ত্র আঘাত আনে, এবং ইরানের পক্ষ থেকে বলা হয় যে তাদের যে একটা সামরিক স্থাপনার দিকে আক্রমণের নিশানা ছিল, কিন্তু ওটা ভুল করে সেখানে গিয়ে আছড়ে পড়ে। এতে স্বাভাবিকভাবে একটা ইসলামিক দুনিয়ার মধ্যে এরকম একটা প্রবল চাঞ্চল্য তৈরি হয়েছে যে অনেকেই মনে করছেন যে ইরান ইচ্ছাকৃতভাবে এটা করেছে। ইসরায়েলে বসবাসরত
যে সমস্ত মুসলমান যারা রয়েছেন তাদেরকে ভরকে দেওয়ার জন্য। তার কারণ অনেক মুসলমান রয়েছেন, ইসরায়েল এমনিতে কিন্তু একটা পার্লামেন্টারি ডেমোক্রেসি ফলো করে, সেখানে নির্বাচন হয়, নির্বাচনে বিরোধী পক্ষ শাসক পক্ষ থাকে, অনেক ক্ষেত্রেই শাসক পক্ষ পরাজিত হয় না। অনেকে তো এটাও বলছেন যে নেতানিয়াহু ক্ষমতায় টিকে থাকার জন্য এই যুদ্ধ পরিস্থিতি তৈরি করে রেখেছেন যাতে তার সাপেক্ষে একটা জনসমর্থন থাকে। বুঝতেই পারছেন, কোথাও একটা মেলাতে পারছেন নিশ্চয়ই যে আর কারা কারা এই ধরনের কাজগুলো করে থাকে। সুতরাং এখান থেকে একটা বলা যায় যে আমেরিকাকে রেস্ট্রেইন করার প্রশ্ন, আমেরিকাকে যখন বলা হচ্ছে, সে ডোনাল্ড ট্রাম্পই হোক বা পেন্টাগন হোক, তারা কি বলছে? বলছে যে হ্যাঁ, আমরা পরমাণু স্থাপনার দিকে তো আক্রমণ করেছি, 3টে পরমাণু জায়গায় আমরা ধুলোয় মিশিয়ে দিয়েছি, তাহলে কি মানব? ইরানও বলছে যে না, সেখান থেকে কোনো পরমাণু বিকিরণ হচ্ছে না। আমেরিকাও বলছে না, কোনো বিকিরণ কিন্তু হয়নি, অথচ আমরা ছবিতে দেখছি বড় বড় গর্ত হয়ে রয়েছে। এগুলো কে মানবে আজকের যুগে? যেভাবে আর কি একটা পরমাণু বিকিরণের মধ্যে দিয়ে রয়েছে, আপনারা ভাবুন উত্তর ভারত বা পাকিস্তানের পরমাণু স্থাপনাগুলোর উপরও এরকম আক্রমণ হয়েছে, তাতে পরমাণু বিকিরণ হচ্ছে। অনেকে এই আশঙ্কা করছেন, অনেক মিডিয়া রিপোর্টেও এসছে, আবার সেগুলো অনেকে বলছেন না, এরকম কোনো পুষ্টি নেই। তার কারণ যারা বলবে, কে বলবে? প্রত্যেকটা শক্তিধর দেশের হাতেই এখন পরমাণু রয়েছে। সুতরাং যদি বিকিরণ হয় বা পশ্চিমা বাতাস বইলে সেই বিকিরণ কি এসে ভারতের উপর, বিশেষ করে হরিয়ানা, দিল্লি এসব জায়গায় পৌঁছবে কি না, এই চর্চাও শুরু হয়ে গিয়েছে। অমূলক তো নয়। আজকের পৃথিবী এই রকম একটা পরমাণু যুদ্ধের আবহর মধ্যে রয়েছে। একটা প্রজন্ম সেখান থেকে বেড়ে উঠে আগামীর পৃথিবীকে তারা নেতৃত্ব দেবেন, আগামীর পৃথিবী সুন্দর হবে, এ স্বপ্ন তো সকলেই দেখেন। এই স্বপ্ন যদি না থাকে তাহলে এই গ্রহে মানুষ হিসাবে বেঁচে থাকার দায় বা কোথায়? এই কথাগুলো নিশ্চয়ই পশ্চিমা উন্নত সভ্যতার যারা বড়াই করে তাদের কাছে এটা কিভাবে পৌঁছবে আমাদের জানা নেই, কিন্তু এই কথাগুলো তো বলতেই হবে। মানছি যে ইসলামিক শাসনতন্ত্র নিয়ে অনেক মানুষের মধ্যে অনেক ক্ষোভ বিক্ষোভ আছে, ইরানের বহু মানুষের মধ্যে ক্ষোভ বিক্ষোভ আছে, কিন্তু ইরানের শাসনতন্ত্র পরিবর্তন করা বা ইরান কি পদ্ধতিতে চলবে বা এই সমস্ত কিছু সে দেশের জনগণের অধিকার আছে। তারাই বিষয়গুলোকে নিয়ে ঠিক করবেন, তারাই চাইলে শাসনতন্ত্রকে ফেলে দেবেন বা নতুন কাউকে বসাবেন, সেখানে অন্য কারুর কিছু নেই। কিন্তু মুখে বলছে আমেরিকা যে এই শাসনতন্ত্র বদলানোর কোনো ইচ্ছা তাদের নেই, কিন্তু তলে তলে কলকাঠি নাড়ছে, এটা তো অনেকটা বোঝা যাচ্ছে তাদের বিভিন্ন কথোপকথনে। তারা বলছেন তাহলে কি আমরা মেনে নেব আমেরিকা যা বলছে যে না কোনো রকম বিকিরণ হচ্ছে না, বা ইরানও বলছে কোনো রকম বিকিরণ হচ্ছে না? ইরান শুধু এক্ষেত্রে বিকিরণের প্রশ্নে তারা স্পষ্টভাবে বলেছে আমরাও তো বোকা নই, ইউরেনিয়ামকে আগেই আমরা সরিয়ে দিয়েছি, কিন্তু কোথায় সরিয়ে দিয়েছে সে ব্যাপারে স্পষ্ট উত্তর কোনো নেই। অর্থাৎ এই নিয়ে এখন গোটা বিশ্ব শঙ্কিত, আতঙ্কিত। এই শঙ্কা আতঙ্ক থেকে জন্ম নিচ্ছে এক অন্য ধরনের মানসিকতা, যে মানসিকতা নিঃসন্দেহে প্রচলিত জঙ্গিবাদের সাথে মেলে না। আজকে যে জঙ্গিবাদ বা যারা এটাকে অ্যাডভোকেসি করেন বা যেটা তারা বলতে চান যে এই ধরনের দর্শন, সে খেলাফতি হোক বা ইসলামিক শাসনতন্ত্রের নামে ওয়াবি হোক, এই ধরনের ব্যবস্থার প্রতি মানুষের যে একটা স্পষ্ট রাগ রয়েছে এবং তারা মেনে নিতে চান না আধুনিক বিশ্বে, এটাও যেমন সত্য। আধুনিক বিশ্ব কি আমেরিকার এই ধরনের সাম্রাজ্যবাদী একটা মানসিকতাকে, যে সেখানে সাম্রাজ্য এবং গোটা পৃথিবীর সমস্ত সম্পদের উপর তার অধিকার, এই প্রশ্নে কি গোটা বিশ্ব সকলে হাত তুলে তাকে সমর্থন দেবে খোলা হাতে? এটা ভাবাও হচ্ছে অত্যন্ত কঠিন। তাই আগামী দিনে এই যে সংঘাত, এই সংঘাতের মধ্যে থেকে অবশ্যই কোনো না কোনো নতুন পথ বেরোবে, আর সেই পথের সন্ধান করছি আমরা। আবারও বলছি যে নতুন পথের সন্ধান করতে হবে। এই দুটো বাইনারির বিরুদ্ধে যখন পারস্পরিক সংঘর্ষ এখন চলতে থাকবে, মতাদর্শগত এবং সামরিক সমাধানের চেষ্টা করা হচ্ছে, সেই সামরিক সমাধান পৃথিবীর মানুষকে কোনো নিশ্চয়তা দেবে না। তার থেকে কূটনৈতিক সমাধান এবং হচ্ছে বাণিজ্যের বিস্তার, পারস্পরিক যোগাযোগ, এছাড়া কোনো বিকল্প নেই। এবং এই বিকল্পটা তৈরি হতে হবে এমনভাবে যেখানে অবশ্যই ভারত সহ চায়না এদের নেতৃত্ব দানকারী অবস্থানে আসতে হবে। সমস্ত কিছু মিলিয়ে আমরা আশাবাদী, কিন্তু এই মুহূর্তে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকেই চলছি। ভালো থাকুন, সুস্থ থাকুন,
এবং সতর্ক থাকুন এবং অবশ্যই R+ নিউজ ডিজিটাল দেখুন। তার কারণ সত্যের অনুসন্ধানের মতো কঠিন কাজে আমরা রয়েছি এবং আপনাদের কাছে প্রতি মুহূর্তে ভিডিও তুলে দিচ্ছি। আপনাদের মতামতের জন্য আপনারা খোলা মনে মতামত দেবেন এই প্রার্থনা করছি। ধন্যবাদ, নমস্কার।